প্রথমত রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তৃণমূলের মালিকরা, মানে মালিক নিজে যুবরাজ, এটা বারে বারেই বলে বিজেপি জমিদাররা 4.6 লক্ষ কোটি টাকা কর নিয়েছে আর 1.6 লক্ষ কোটি টাকার ন্যায্য পাওনা আটকে রেখেছে। আপনাকে আমি শুধু হিসাব দেখিয়ে দিলাম। ভারত সরকার 18-19 থেকে 22-23 পর্যন্ত মোট ট্যাক্স রেভলিউশন, গ্র্যান্ড আইজিএসটি, এসজিএসটি এবং জিএসটি কম্পেনসেশন শেষ মিলিয়ে 6,48 লক্ষ টাকা, 6.48 লক্ষ কোটি টাকা, 6.48 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে। এরা মূলত যে কারণগুলির জন্য এরা অসুবিধায় পড়ছে, এরা আগে সেন্ট্রালের শেয়ারটাকে নিয়ে অ্যাকাউন্টে রেখে দিত, তার সুদের টাকায় খেলা মেলা, দান খোলা, পূজা পার্বণ এসব করছে, ভাতা ইত্যাদি। কেন্দ্রীয় সরকার এটা আটকে দিচ্ছে। তারা প্রত্যেকটা রাজ্যেই ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন চালু করেছে, যার মধ্যে এরা আসতে রাজি নয়। তাই এটা তো আলাদা রাজ্য, আলাদা জাতীয় বাংলা সঙ্গীত, আলাদা পতাকা, আলাদা সংবিধান, আলাদা রুলস, পূজা পার্বণের আলাদা পদ্ধতি, সবই এখানে আলাদা। অর্থাৎ ওরা কিন্তু ভারতবর্ষ একটা সিস্টেমে চলে। এবারে আমি আপনাদের এখানে শুধু উদাহরণ দিয়ে বলছি কয়েকটা স্কিম। এনডিএ ভার্সেস ইউপিএ 2004 থেকে 14 আর 2023-এর 31 মার্চ পর্যন্ত মানরেগা ইউপিএ দিয়েছে 14,985 কোটি, এনডিএ দিয়েছে 54,150 কোটি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক ইউপিএ দিয়েছে 5,431 কোটি, এনডিএ দিয়েছে 1,051 কোটি। প্রধানমন্ত্রী আবাস যোজনা 4,466 কোটি টাকা দিয়েছে, আইএওয়াই ছিল ইন্দিরা আবাস যোজনা, আর 30,000 কোটি টাকা ইতিমধ্যে ইউটিলাইজেশন দিয়েছে। এবং আমি এখানে উত্তর চেয়েছিলাম। প্রথমত অর্থমন্ত্রী ছিলেন না, এটা কারণ যে প্রস্তাব মাননীয় নির্মল ঘোষ এনেছিলেন তাতে আবাস এবং অন্যান্য স্কিমের উপরে বলা হয়েছে, শুধু আবাস নয়। আমি সেখানে বলেছি অর্থমন্ত্রী নেই, তারপরেও আপনাকে আমি যদি প্রত্যেকটা স্কিমের ডিটেলসে এখানে আপনাকে দেখাই, আপনি দেখবেন যে এখন অবধি প্রায় 47 লক্ষ ইউনিট প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ এবং আরবান দিয়েছে, যার ইউটিলাইজেশন দিয়ে টাকা নেওয়া হয়েছে। তার উত্তর মাননীয় প্রদীপ মজুমদার দিতে পারেন। তিনি এই 10,98,000 নিয়ে কি করেছেন, কবে গেছেন, কি আলোচনা করেছেন তার কথা বলছেন। একটা অভিযোগেরও উত্তর দিতে পারেননি। 82 লক্ষের কাছাকাছি শৌচালয় পেয়েছে পশ্চিমবঙ্গ মোদীজির কাছ থেকে। তার কে পেয়েছে শৌচালয় কেউ জানে না। 82 লক্ষ গুণিতক 12,000। পশ্চিমবঙ্গে প্রায় 45 লক্ষর বেশি পিএম কিষাণ পাচ্ছেন। কেন 83 লক্ষ কৃষকের নাম পাঠানো হচ্ছে না? বাকি কৃষকের নাম আপনারা রেকর্ড বন্ধ রেখেছেন, জমির রেকর্ডে কালা করে রেখেছেন, যাতে পিএম কিষাণ সম্মান নিধি তারা না পায়। এবং প্রত্যেকটা জিনিসে আমরা বলছি আপনি সেন্ট্রাল স্কিমগুলো চালু করেননি কেন? পিএম ক্রপ ইন্স্যুরেন্স পশ্চিমবঙ্গে নেই। আয়ুষ্মান ভারত আপনার কার্ড বাইরের রাজ্যে চলে না। ওপিডিতে ব্যাঙ্গালোরের দেবী সিটি বলুন, মুম্বাইয়ের ক্যান্সার হসপিটাল বলুন, সিএমসি ভেলোর বলুন, ওপিটিতে 50% পশ্চিমবঙ্গ, প্রত্যেকটা হসপিটালে। আপনার কার্ড বাইরে চলে না। আপনি আয়ুষ্মান ভারত কেন অ্যাটলিস্ট
আউটসাইড বেঙ্গল চালু করছেন না? আপনি কেন তাঁত শিল্পী, আমাদের নাই নাপিত, কারিগর যারা মালা গাঁথে, মালাকার থেকে সোনার কাজ করে, স্বর্ণকার থেকে কাঠের কাজ করে, যারা বিভিন্ন হাতের কাজ করে, জঙ্গল মহলে কাজ করে, শালপাতার বাটি, থালা, নানা ধরনের কারিগর যারা মূলত শিডিউল কাস্ট এবং স্বর্ণকার, মালাকার ইত্যাদি সমাজ, আমাদের ধোবি, নাপিত, কুম্ভকার, স্বর্ণকার, মাটির হাড়ি তৈরি করে, প্রচুর তাঁত শিল্পী এই রাজ্যের। আপনি বিশ্বকর্মা যোজনা ডিএমদেরকে দিয়ে মিটিং করাচ্ছেন না, 6 লক্ষ পেন্ডিং, তার কোনো উত্তর নেই। আমি তো বলছি, আমি বলেছি যে আপনি মুর্শিদাবাদে চলে যান, একটা জেলা উদাহরণ দিচ্ছি, বেলডাঙ্গার এক প্রধান একা 17টা বাড়ি নিয়েছে এর আগে, ইউটিলাইজ। কাবিলপুরের প্রধান ছিলেন সাগরদিঘি, একা আত্মীয় স্বজন মিলে 35টা বাড়ি নিয়েছে। উত্তর নেই, উত্তর দিতে পারবেন না, কারণ পঞ্চায়েত মন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত। তিনি পঞ্চায়েত ভোট হওয়ার আগে হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, এখনো আছেন ছিলেন। তিনি নিজে মানরেগায় গাছের চারা সাপ্লাই দিয়েছেন, 40 টাকার নারকেল চারা 250 টাকা করে দিয়েছেন, 22 টাকার পেয়ারা চারা 85 টাকা করে দিয়েছেন। উত্তর তো তিনি দিতে পারবেন না। এরা বাইরে আছে, এটাই আশ্চর্য, এদের ভেতরে থাকার কথা। প্রত্যেকটা লোক দুর্নীতির সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী ভারতবর্ষে 80 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষায় দিচ্ছেন, পশ্চিমবঙ্গে 6 কোটি লোক পাচ্ছে। আপনি জল স্বপ্ন লিখেছিলেন, দুটোই পড়ে জল জীবন মিশন লিখছেন। আপনি বস্তাতে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা লিখবেন না বলেছিলেন রেশনে, এখন গুতোয় পড়ে পীযূষ গোয়েলকে লিখছেন যে এখন থেকে কেন্দ্রের পাঠানো ব্যাগ আমরা ব্যবহার করব। এই যে দম্ভ উদ্ধত্ত, এটাই হচ্ছে আপনাদের পতনের কারণ। আমি যখন বললাম আধারের সঙ্গে জব কার্ডের লিঙ্ক করতে গিয়ে 1 কোটির উপরে তো বাদ গেছে, আমি বলেছি 25 লক্ষ জব কার্ড হোল্ডার এমন তালিকা কেন্দ্রের তদন্তকারী সংস্থা বের করেছে যারা ভুয়া জব কার্ডে টাকা তুলেছে। কেন্দ্র বলছে এদেরকে অ্যারেস্ট করুন, টাকা আদায় করুন, সরকারের টাকা, সাংবিধানিক স্কিম। আপনি উত্তর না দিয়ে আপনি বলছেন উত্তরপ্রদেশে আমাদের থেকে বেশি বাতিল হয়েছে। অতএব আজকে বিধানসভাতে তথ্য দিয়ে, ডাটা দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। বাংলা বঞ্চিত নয়, বাংলার জনগণকে তৃণমূল কংগ্রেস বঞ্চিত করছে। আমি মানরেগা নিয়ে স্পেসিফিক বলেছি যে কেন্দ্রীয় সরকারের যে ইনভেস্টিগেটিং টিম, তাদের যে রেকমেন্ডেশন, বিশেষ করে 25 লক্ষ ভুয়া জব কার্ড যারা টাকা তুলেছে, টাকা আদায় করে গ্রেপ্তার করা শুরু করুন। আমরা সবাই বলবো ভবিষ্যতের ক্ষেত্রে যাতে ত্রুটি না হয়, স্কিম চালু হওয়া উচিত। এবং 100 দিন নয়, আপনি বলছেন 50 দিন দেবেন। আমরা মমতা ব্যানার্জিকে বলছি আপনার অনেক টাকা রাজ্যে, আপনি 200 দিনের কাজ দিন, আমরা বাহবা জানাবো। আমরা আবাসের ক্ষেত্রে বলেছি যে আপনি গ্রাম সংসদের সভা ডেকে গ্রামে আবাসের তালিকা পাবলিকলি করে দেন, যত ক্লেম, অবজেকশন, আবেদন করেছে নিষ্পত্তি করুন, এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে সর্বদলীয় মিটিং করে তালিকা অনুমোদন করুন। আর বিরোধী দলের এমএলএদের, আমরাই এই প্রিন্সিপাল অপোজিশন, আমাদেরকে চিফ সেক্রেটারিকে নিয়ে বসতে বলুন। আমরা যে অভিযোগগুলো মাঠে ময়দানে বা বিধানসভায় করছি বা কেন্দ্রীয় সরকারের দপ্তরকে লিখছি অভিযোগ আকারে, সেই অভিযোগের সপক্ষে তথ্য এবং সমাধানের রাস্তা আমরা মুখ্য সচিবকে বলে দিতে রাজি আছি। আমরা মুখ্য সচিব, প্রশাসনের আধিকারিক, তিনি যেখানে যখন ডাকবেন বিজেপির 5 জন, 7 জন, 8 জন এমএলএ গিয়ে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিতে আমরা প্রস্তুত আছি। কিন্তু চুরি তৃণমূলকে বন্ধ করতে হবে এবং রাজনৈতিক তালিকা তৈরি করা চলবে না। আবাস যোজনা সহ প্রত্যেকটা সামাজিক স্কিমে ঘুষ নেওয়া বন্ধ করতে হবে। যারা ঘুষ নিয়েছে তাদেরকে জেলে পুরতে হবে। যারা এই চলমান স্কিমে আগে
বেআইনিভাবে বেনিফিশিয়ারি হয়েছে, বেনিফিট নিয়েছে, তাদের টাকা আদায় করতে হবে। বলছি সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা দারুণ কথা বলেছেন আজকে, যে এখানে যদি হামদো হামারে চার না হয় চীনের সাথে লড়াই করা যাবে না। চীনের সাথে লড়াই করার জন্য এই হামদো হামারে চারটা খুব জরুরি। জনসংখ্যা আমি এটা নিয়ে বলবো না। ওনাদের শুনুন, উনি ওনার জনপ্রতিনিধি মন্ত্রী এবং তিনি একজন বিশিষ্ট শিক্ষক। আমার মনে হয় এরকম একজন সিনিয়র লোক তার এইসব পরিচিতির বাইরে চলে যাচ্ছে। তিনি এই যদি কথাটা বলে থাকেন, এটা ওই যে আপনার যে বক্তব্য রাখেন না ওনাদের, সেই কি বলে সেই বক্তব্য উনি মানে ওই যে হুজুর বলে বক্তব্য সব হয় বিভিন্ন ধর্মীয় আলোচনায়, সেই সভাতে এরা বাংলাদেশের লোকরাও এরকম বলে। মৌলানা যারা আসেন এখানে তারা বলেন যে আমরা প্রয়োজনে 12টা নেব, ওদের হাতে পারমাণবিক বোম আছে, আর আমরা জনবিস্ফোরণ করে উড়াই যাব। আমি খুব অবাক হয়ে যাচ্ছি, এইরকম একজন শিক্ষক পেশায় এবং জনপ্রতিনিধি মন্ত্রী দুটো টার্মে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। কি শেখাচ্ছেন আপনি? এই কারণে দেখুন, এটা আমার বিজেপি হিসেবে বা এমএলএ বা বিরোধী দলনেতা হিসেবে নয়, ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি, কেন্দ্রীয় সরকারের অবিলম্বে আমাদের দেশে জনসংখ্যা তাকে নিয়ন্ত্রিত করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা উচিত। এটা আমার ব্যক্তিগত। আপনি যখন আজকে বলছিলেন তখন ওয়াকফ বিল আসছে না, প্রস্তাব ওয়াকফ বিল আনার অধিকারই নেই। এরা যেগুলো করছে সব অনধিকার। সোমবার দিন আমাদের এমএলএরা অংশগ্রহণ করবেন। সোমবার আমি বনগাঁতে থাকবো বিক্ষোভে। আমি মঙ্গলবার ওনারা যে ভোট ব্যাংকের উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাইছেন তার উত্তর দেব। গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে 18 বছর হয়নি এমন ছেলেদেরকে নিয়েছে কলকাতার বুকে এমন গরম গরম কথা বলেছেন, তাতে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে। একই কায়দায় আগামীকাল তৃণমূল রানী রাসমণি রোডে তারাও সম্পূর্ণ পশ্চিমবঙ্গের এবং কলকাতার আইন শৃঙ্খলা অবনতি করার জন্য তুষ্টিকরণ পোষণের রাজনীতি এবং ধর্মীয় কার্ড খেলতে সমাবেশ ডেকেছে। এই সোম মঙ্গলবারের অযৌক্তিক এবং ক্ষমতা বহির্ভূত প্রস্তাব, যা রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত নয়, যখন জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে আন্ডার কনসিডারেশন ফাইনাল রিপোর্ট পার্লামেন্টে প্লেস হয়নি, তখন এই ধরনের উদ্দেশ্য নিয়ে প্রস্তাব আনা এবং তার উপরে ভোট ব্যাংকের রাজনীতি করে বক্তব্য রাখা, এটার উদ্দেশ্য কেবলমাত্র আগামী বিধানসভা নির্বাচনে 100% মুসলিম ভোটকে সুনিশ্চিত করা। মঙ্গলবার আমি এবং আমার সাথীরা সোমবারও বলবেন, আমরা এর সঠিক জবাব উত্তর দিয়ে দেব। আমাদের পক্ষে বিশ্বনাথ কারক থেকে, শঙ্কর ঘোষ থেকে, অগ্নিমিত্রা পাল থেকে, শিখা চ্যাটার্জি থেকে, মনোজ ওরাও থেকে, দুধরাই টুডু থেকে, এরাও পশ্চিমবঙ্গে ওয়াকফের সম্পত্তি নিয়ে তৃণমূল কিভাবে ব্যবসা করছে, জাভেদ খানরা কিভাবে বাইপাসের পাশে প্রমোটারদেরকে বিক্রি করছে এবং কিভাবে পশ্চিমবাংলায় জনজাতি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তার তথ্যসহ বক্তব্য বিজেপি এমএলএ ব্রিগেড বিধানসভায় দেবে। মঙ্গলবার আমি দেব। সোশ্যাল সেকুলার পার্টিগুলো তারা বাংলাদেশের সংখ্যালঘু বলছে, হিন্দু শব্দটা ব্যবহার করতে তাদের যেন আপত্তি রয়েছে। তাদের এগুলো সেকুলার পার্টি নয়, এগুলো কমিউনাল পার্টি। যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী চীনকে দেখান, সিপিএমও সেই মতো বাইরের লোককে দেখান। ভিয়েতনাম আমার নাম তোমার নাম। প্যালেস্টাইনে বোম পড়লে মিছিল হয়, বিমানবাবুর মতো বয়স্ক মানুষকেও হাঁটতে দেখা যায়, মৌলালি থেকে হাঁটেন, শুরু করেন হাঁটা।
এখন মুখে বন্ধ, মুখে কুলুপ, একমাত্র রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে, অন্য কেউ নেই। আগামীকাল দুটো বড় মিছিল হবে, একটা যাদবপুরে আর একটি বারাসত। বলছি নকশাল বাড়িতে এমন জিনিস উদ্ধার হলো যেটা পারমাণবিক বোমার সঙ্গে যুক্ত। এ রাজ্যে তাই পাওয়া যাবে। তৃণমূলে এর আগে খাড়গড়াগড় বিস্ফোরণ হয়েছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিল স্মরণ করুন। আপনি যেটা বললেন না, কলকাতার নেতারা বেশি প্রাধান্য পায়, আজকে হুমায়ুন কবির একই কথা বলছেন। আমি উত্তর দেব, আমি হুমায়ুন কবির শেষ পর্যন্ত কি করেন তার অপেক্ষায়। আপনার মিডিয়া ও তাড়াহুড়ো করে। হুমায়ুন কবির শেষ পর্যন্ত কি করেন, কারণ তিনি 24-এর লোকসভা ভোটের আগে ইউসুফ পাঠানকে গুজরাটি বলেছিলেন। তারপরে ভাইপো ডেকে ওকে আর নিয়ামত থেকে টুপি করিয়ে দিয়েছিল, পরের দিন ধাই ধাই করে নামতে নেমে পড়েছিল। আলটিমেটলি কি করেন দেখি, তারপরে বলছি বাংলাদেশ ইট ইজ টু আর্লি টু সে। দাদা একটা শেষ প্রশ্ন, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর বাইরে ভারতের পতাকা আলপনা করা হচ্ছে যাতে তার উপর পা রেখে হেঁটে চলে যাওয়া যায়। আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে। তিনি বলেছেন আমার দেশ আগে, রোজগার পরে। ভারতীয় পতাকা পদদলিত হয়েছে। আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করব না। আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক সিল হিন্দু সম্প্রদায়ের নাপিনদের কাছে চুল দাড়ি কাটবেন না, মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না, ময়রা হিন্দু বাড়িতে মিষ্টি বানিয়ে খান। আমিও এখান থেকে ভারত প্রেমীদের বলতে চাই, রাষ্ট্রবাদীদের বলতে চাই, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। কড়া উত্তর দেওয়ার সময় এসেছে, এটা মুখে নয়, কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে 150 টাকা পেঁয়াজ, 120 টাকা আলু, এটা যেন পাকিস্তানের মতো 1000 টাকা লিটার পেট্রোল আর 400 টাকা কেজি আটা, 400 টাকা 1 কেজি আটার দাম 400 টাকা, পাকিস্তানের মতো অবস্থা। বড় বড় কথা, বড় বড় কথা। ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে 80% জায়গায় এক্ষুনি অন্ধকার, 80% জায়গা অন্ধকার হয়ে যাবে এক্ষুনি যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কার উপর দিয়ে গেছে, এক্ষুনি যদি ভারত থেকে বন্ধ হয়। এটা কোনো সেক্টেরিয়ান কথা নয়। আমরা ইউএনএকে সম্মান করি, তা আমার জাতীয় পতাকা আগে। এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেনেরা আত্মবলিদান দিয়েছেন। 3000 ভারতীয় সেনা সহ 17,000 বিএসএফ সহ ভারতীয় লোকেরা, জওয়ানরা আত্মবলিদান দিয়েছেন। কোথায় ছিলেন এরা? 30,000 বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন। তারপরে 71-এর বিজয় এসেছে। 16ই ডিসেম্বর বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ করে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে থ্রু ভারতীয়রা করবে। থ্যাংক ইউ।